স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সফলতার মুখ দেখলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের মাথা থেকে করের বোঝা নামিয়ে দিল সরকার। প্রশ্নবিদ্ধ এখন ভ্যাট আরোপের আগের সেই সিদ্ধান্তই। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, আছেন বাসরুদ নেতা রাজিউজ্জামান রতন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আফজাল, জনজীবন কয়েকদিন অচল রাখা আন্দোলনের পর ভ্যাট প্রত্যাহারের দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার। এ থেকে সরকারের মানে আমরা কি পেলাম? আমরা আটকে থাকলাম, সাফার করলাম, পরে আবার দেখা গেল যে সেই সিদ্ধান্তটি আসলে খুব বিবেচনা প্রসূত ছিল না। এইটি কিরকম হলো? আপনি মানে এর কি ব্যাখ্যা দিবেন এবং এই দায়ের জন্য আমরা আসলে কাকে দায়ী করব? না, এখানে আমি যে শব্দটি সম্পর্কে একটু মানে মানে আপত্তি আছে, সেটা হলো যে বাধ্য হলো সরকার। আসলে সরকার বাধ্য হয়নি। একটি রাষ্ট্রযন্ত্রের সরকার পরিচালনায় অনেক রকমের সিদ্ধান্ত আসে, কিন্তু একটা জনগণের সরকার সে সবসময় জনগণ আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয় এবং সেই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই কিন্তু আজকে ছাত্র সমাজের দাবি সেটিকে কিন্তু গ্রহণ করে। এবং গতকালকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন, সেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ভ্যাটটি প্রত্যাহার করার জন্য, এবং সরকার প্রত্যাহার করেছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মানে যারা তার সদস্যকে অভিনন্দন জানাই। এবং সেটাই তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে সরকার সেই আবেদন মানতে বাধ্য হয়নি? না, বাধ্য কেন হবে? এটা জনগণের আকাঙ্ক্ষা, এটা জনগণের সরকার জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করেছে। জনগণের আকাঙ্ক্ষাটা জনগণের সরকার আগে বুঝতে পারে না কেন? জনগণের আকাঙ্ক্ষাটা যে কি সেটা আগে বুঝতে তাদের কি অসুবিধা হয় জনগণের সরকার? তার মানে তো আমরা ধরে নিতে পারি যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বোঝে না। তাহলে তো আরেকটু গভীরে যেতে হবে। জি জি, আরেকটু গভীরে, সেটা আপনি আরো অনেকখানি গভীরে যান, আপনি আরো গভীরে যান, কিন্তু আপনি আমাকে বলেন জনগণের আকাঙ্ক্ষা সরকার বুঝতে পারে না কেন? না, জনগণের আকাঙ্ক্ষা সরকার অবশ্যই বুঝতে পারে। তার প্রমাণিত হলো যে আজকে ভ্যাটটা প্রত্যাহার হয়েছে। না, তাহলে তো জনগণের আকাঙ্ক্ষা যদি বুঝতেই পারলো, তাহলে 5 দিন এর মধ্যে দিয়ে আমরা গেলাম কেন? 2.5 মাস আগে কেন ঘোষণা করা হলো? তখন থেকে বারবার এটি যে কেন বলা হলো? জনগণের আকাঙ্ক্ষাই যদি বুঝতে পারতাম, পুরোটাই কি আপনি বলতে চান যে এটি একটি আকাঙ্ক্ষা বোঝার একটি প্রক্রিয়া? না, ঠিকই আছে। আমি তারপরও আমি বলি যে আজকে মন্ত্রিপরিষদ অথবা মাননীয় প্রধানমন্ত্রী পুরোপুরি কৃতিত্বের দাবিদার, যিনি তিনি ছাত্র সমাজের দাবিকে মূল্যায়ন করে ভ্যাটটি প্রত্যাহার করেছে। এবং এর আগেও উনি কিন্তু বিভিন্ন সময় আলাপ আলোচনায় বলেছেন যে এটা আসলে বিচার বিশ্লেষণের বিষয়। এবং তিনি অন্তত 3 দিন অন্তত 7 রকমের কথা বলেছেন। তারপরে আপনি বলেন, কিন্তু আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা যারা যারা সমাজের নাগরিক, এই যে বিশ্ববিদ্যালয় বেসরকারি, আজকে একটা পত্রিকা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সংজ্ঞা সেটা কিন্তু নিরূপিত হওয়া উচিত। আমরা নিরূপিত হওয়ার আগেই শুধু আপনাদের সরকারি কয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়েছেন? না, বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেটা ঠিক আছে। এবং আপনাদের সংসদ সদস্যরা, মন্ত্রীরা, সাবেক মন্ত্রীরা কতগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়েছেন? আমাকে একটু বলতে দিন জি, যে আজকে না, এটা আবার একটা অন্য প্রশ্ন। না, এক সময় যে আমরা গ্রামে গঞ্জে দেখেছি যে সকল প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের জমি, সাধারণ মানুষের শ্রম, এই বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, দেখুন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে এই সাধারণ মানুষের কিন্তু এফোর্ট আছে, এবং সেগুলো কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হিসাবে কিন্তু কখনোই তৈরি হয়নি। এবং তারা কিন্তু নিজস্ব টাকায়, নিজস্ব জমিতে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগুলো কি আসলে সেই রকম একটা মহৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে? এগুলো কিন্তু বিচারের দাবি রাখে। এই বিচারের দাবি হঠাৎ করে এখন উঠলো কেন? আপনারা যখন বিশ্ববিদ্যালয় একের পর এক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলেন, না, আমরা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেব। আমরা আসলে সেই ইয়াতে আসবো। জনাব এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদের অহিংস অথচ সফল এই আন্দোলন থেকে বিএনপি কোনো বার্তা কি পেল? আমরা এত বড় একটি আন্দোলন হলো, এতজন ছাত্রছাত্রী এর মধ্যে অংশগ্রহণ করলো, কিন্তু আমরা কিন্তু কোনো গাড়ি ভাঙার কথা শুনিনি, কোনো ধরনের কোনো যেটাকে বলে অপ্রীতিকর ঘটনা সেরকম কিন্তু আমরা শুনি নাই। বিএনপি কি কোনো বার্তা নিল এর কাছে? অবশ্যই বিএনপির যে সুর, সেই সুরের সাথেই আন্দোলনের কিন্তু একটা খুব মিল আছে। আপনি এটা লক্ষ্য করবেন, বিএনপি কিন্তু বারবার বলে আসছে যে জনগণের ভাষা আপনারা শুনতে চেষ্টা করুন। এখন জনগণের ভাষা আওয়ামী লীগ শুনেছে, আপনারা অভিনন্দন দিবেন তাদের? আওয়ামী লীগ না, এটা কিন্তু যে কথাটি আমি আফজাল ভাই বলেছেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন, আসলে কিন্তু এটা বাধ্য হয়েছে। আপনি যে কথা বলেছেন যে 3 মাস আগে এই সিদ্ধান্তটা হয়েছিল বাজেট পাশের সময় যে 10%, প্রথম কিন্তু 10% ছিলেন, পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এটা 7.5% আসলেন। সুতরাং আওয়ামী লীগ কিন্তু জেনে শুনে বুঝে এই ভ্যাটটা আরোপ করেছেন। আজকে সাধারণ ছাত্রদের আন্দোলনের মুখে এটা কিন্তু তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। না, এই কথা আপনি বলতে পারেন না জনাব এ বি এম মোশাররফ হোসেন, কারণ কি বাধ্যবাধকতা সরকারের ছিল? সরকার ইচ্ছা করলেই সেখানে বল প্রয়োগে তাদেরকে তুলে দিতে পারতো, সরকার ইচ্ছা করলেই তাদেরকে বলতে পারতো যে তোমরা যদি বসে থাকো। এখানে একটা নৈতিক দিক আছে। আপনি চিন্তা করেন, আমার চেয়ে আপনি আরো ভালো নিশ্চয়ই জানেন, বুঝবেন যে ভ্যাট আরোপ কার উপর হয়? পণ্যের উপর হয়। জি, পণ্যের উপর। আর এখানে শিক্ষা তো পণ্য না, এটা আমার অধিকার, এটা আমার রাইট।
আমি সেখানে আজকে এই যে ভ্যাট আরোপ করবো, এটা তো গভর্নমেন্টের এটা একটা খুব সুচিন্তিত বিবেচনা ছিল বলে এটা আমার খুব মনে হয় না। আর যে কথাটি আজকে বলছেন যে আপনি দেখেন যে শিক্ষা যে রাইট বা শিক্ষা যে পণ্য না, আমরা তো বেসরকারি যেসব স্কুল আছে ইংরেজি মাধ্যম স্কুল, তাতে অনেকদিন আগে থেকে আমরা ভ্যাট প্রচলিত আছে আমরা দেখি, কিন্তু সেখানে সেই আমাদের প্রচলিত মাধ্যম আর ইংলিশ মাধ্যমের মধ্যে কিন্তু বহু ডিফারেন্স আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিফারেন্স আছে, অনেকটা সিলেবাস কিন্তু অনেকটা কারিকুলাম অনেকটা একই রকম। আমি জানি না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন আছেন এখানে, আমি জানি না যে সেটা একরকম বলবেন কিনা। তবে আমার প্রশ্ন ছিল যে এই আন্দোলন থেকে আসলে কি বার্তা বিএনপি পেল এবং আওয়ামী লীগকে, যে সে জনগণের আকাঙ্ক্ষার কথা শুনে যে সে এটি শুনলো, এতে আপনারা অভিনন্দন জানাবেন কিনা? না, আমরা অভিনন্দন যদি তারা এই যে গণদাবির প্রতি যদি তারা শ্রদ্ধা জানিয়ে এটা আগে মেনে নিতেন তাহলে অভিনন্দন জানাতো। এরা বাধ্য হয়েছে। আজকে দেখেন ঢাকা শহর 3 দিন অচল। আপনি বলেছেন ঢাকা শহরে যানজট, মানুষ ঠিকভাবে চলতে পারে না। ঢাকা শহরে 2 ইঞ্চি বৃষ্টি হলো ঢাকা শহর যানজট না, সেটা অন্য জিনিস, কিন্তু এটা কিন্তু যেটা এবং মানুষের একটা সমর্থন ছিল যে আজকে আপনি এখানে একটা প্রশ্ন এসেছে ছাত্ররা ভোট দেবে, মানে আপনি পড়লে আপনি ভোট দেবেন, তাইলে আর আবার গভর্নমেন্ট বলেছে এটা মালিক পক্ষ দেবে, যে কথাটি কিন্তু বারবার হয়েছে, আপনাদের এই মিডিয়া আলোচনা করেছেন। তাইলে আমি কালকে এক দোকানে মিষ্টি কিনতে যাব, ওই যে মালিক যে দোকানদার তো বলবে তো এটা তো সরকার, এই অন্যরা সরকার ব্যাট দেবে, আমি দেবো কেন? এই যে সরকারের একটা মানে একটা গোলেমালে ব্যাপার, এর মধ্যে কিন্তু সরকারের এই যে একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আমরা যে জিনিসটা মনে করি, শিক্ষা বাংলাদেশে এমনি শিক্ষার সুযোগ কিন্তু অনেক সীমিত। আজকে বাংলাদেশে বিশেষ করে যে কটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তির সংখ্যা কিন্তু এমনি কম। তারপর আমার মনে হয় সরকার সুচিন্তিতভাবে যে কথাটি আফজাই ভাই বলেছেন, আমি বলতে চাই আমি বলছি যে আজকে বাংলাদেশের কিন্তু যে কথাটা এখানে প্রশ্ন কিন্তু আসতে পারে যে এই বিষয়টা নিয়ে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কিন্তু টনক নড়া উচিত। আজকে ভর্তির নীতিমালা কি, আজকে বেতন কি হবে, প্রশাসন কিভাবে চলবে, গভর্নমেন্ট বা ইউসিসির কিন্তু কোনো মাথা ব্যথা নাই এই ব্যাপারে। না, গভর্নমেন্ট বা ইউজিসির মাথা ব্যথা নিশ্চয়ই নাই, কারণ আপনি যদি এক ঝিকাতলা থেকে শুরু করেন মোহাম্মদপুর দিয়ে যান, সেখানে এক জায়গায় প্রায় 36টা বিশ্ববিদ্যালয়। আমার মনে হয় জনাব আফজাল এই বিষয়টি আরো ইয়ে করবেন, তিনি এই বিষয়ে বলা শুরু করেছিলেন যে কিভাবে এত বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেটি আমাদের একটু জানার আগ্রহ আছে। জনাব রাজিকুজ্জামান রাতন, রাষ্ট্র চালানোর জন্য অর্থ সংকলন একটি বড় বিষয়, অর্থমন্ত্রীকে সেই মানে যে অজনপ্রিয় কাজটি করতে হয়, অপ্রিয় কাজটি করতে হয়, যে মানুষের কাছ থেকে সেই কর আদায় করতে হয়, এই ক্ষেত্রে এই বিষয়টি আপনি বা আপনার দল অনুভব করেন কিনা? সেটা তো বটেই। আমরা যদি দেখি যে এবার বাজেটে 2,95,000 কোটি টাকা বাজেট, 2,08,000 কোটি টাকা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আসবে। রাইট। এই ছাত্রদের উপর ভ্যাট আরোপ করে সরকার আয় করতে কত 200 কোটি টাকা, না 100 কোটি টাকার কম। আমি ধরলাম যে আমি যদি 4,50,000 ছাত্রছাত্রী তারা ধরেছে, তো গড়ে যদি 3 লক্ষ হিসাব করা হয়, আচ্ছা ঠিক আছে 100 কোটি টাকা। আচ্ছা 100 কোটি, তাই 100 কোটি টাকার জন্য কি 2,08,000 কোটি টাকা মানে এর তুলনায় 100 কোটি টাকা এত বেশি? তাহলে উদ্দেশ্যটা কি? শুধু 100 কোটি টাকা নয়, উদ্দেশ্য ছিল দৃষ্টিভঙ্গিটা কি? আমি একটু মাঝখানে একটু বলি, এই বিষয়ে সর্বোচ্চ সরকারি কর্মকর্তার সাথে কালকে আমাদের কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই 100 কোটি, এই 50 কোটি, এই 68 কোটি টাকা করেই কিন্তু 2,18,000 কোটি টাকা হবে। হতো তা হল মার্কেট 2,886 কোটি টাকা। আবার আরেকটি প্রশ্ন, তাহলে এটা আমি একটা বলি এটা যে প্রশ্ন। তাহলে আইনের শুধু না, এটা হলো লোপাটের প্রশ্ন, যে একদিক থেকে আপনি হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেওয়ার সুযোগ করে দেবেন, আর আরেকদিকে যদি আপনি বেসিক ব্যাংকের টাকাটা কিভাবে লোপাট হয়ে গেল, এগুলো যদি বলি, আমাদের মানে বিবেচনাটা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়টা 1992 সালে যখন আইন হয়, সেই আইনের সময় বলা হয়েছিল যে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, এটা আর্থিক লাভ বা মুনাফা অর্জনের জন্য নয়, এবং উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি করার জন্য এটাকে করা হবে 1992 সালে। তখন কিন্তু আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বলেছিলাম, এই যে আজকে যত ভালো ভালো কথাই বলা হোক, এই প্রাইভেট ইউনিভার্সিটি শেষ পর্যন্ত বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে যাবে। এবং 2010 সালে যখন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট আবার সংশোধন করা হলো, সেইখানে যদি ধরি আগেরটার সঙ্গে যুক্ত করে 41 ধারায় এসে যে কোথা থেকে তাদের টাকাটা আসবে, সেখানে কিন্তু অন্য অনেক কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হবে সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের ইনএভিটেবল হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 37, সেখানে ছাত্রছাত্রী ভর্তি হতে পারে সব মিলে পড়ছে 1,85,000 ছাত্রছাত্রী। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে প্রায় আছে 2,80,000, এর সঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মিলে প্রায় 4.5 লক্ষ ছেলে মেয়ে আছে। এখন এরা সবাই কি উচ্চবিত্ত পরিবারের সন্তান? তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। জাস্ট একাডেমিক আলোচনার জন্য মানে শিক্ষা সবার অধিকার, না আমি শিক্ষা কি করে সবার অধিকার হয়? এবং না ধরেন এটা এখানে কিন্তু এখানে আপনারা যারা আছেন সবার সঙ্গে আমাদের একটা বিরোধ আসবে এই জায়গায়, যে একটা দেশকে যদি আমি উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষ না এলে একটা দেশের তো তার মানে তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি যদি না বাড়ে, তার অন্যান্য তার ম্যাটেরিয়াল
যে ইনপুটসগুলো তৈরি করবে সেগুলোরও অ্যাবিলিটি বাড়বে না। ফলে আমি যদি দেশকে এখন একবিংশ শতাব্দীতে নিয়ে যেতে চাই, তাহলে আমি শিক্ষার মানটাকেও সেই উচ্চমানে নিয়ে যাব না। ফলে সেই ক্ষেত্রে বলা হয়েছে, যেমন ধরেন জার্মানি, সে যখন বললো উচ্চশিক্ষায় সে টিউশন ফিটা ফ্রি করে দিল, কেন? সে বলল আজকের এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তাদের আরো উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষ জার্মানির দরকার। ব্যাপারটাও মনে হয়- হ্যাঁ, জার্মানিতে তারা 26% তাদের উচ্চশিক্ষায় আসে, রতন ভাই, তারপরে এই অবস্থা। বাংলাদেশে উচ্চশিক্ষা আসে 5%। তাহলে বাংলাদেশের মতন দেশে যেখানে জমি বাড়বে না, যেখানে প্রাকৃতিক সম্পদ সীমিত, আপনি বলছেন সেখানে যদি যে- মানব সম্পদকে দক্ষ করে তুলতে হয়, উচ্চশিক্ষাতে অনেক বেশি এফোর্ট এবং দেওয়া আপনি উচিত। মনে করছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে সেটি আসলে সত্যিকার উচ্চশিক্ষা হচ্ছে, যেটি মানব সম্পদ দক্ষ হচ্ছে সেরকম? না, আমি বলছি তাদের কারণ ঘোষণা এটা আপনি- বলেছিল, আপনি- তারা ঘোষণা এটা বলেছিল, আচ্ছা। বাস্তবে কি করছে সেটা নিয়ে আমি পরে আলোচনা আচ্ছা, করব ঠিক যদি আছে, আপনি সময় পাই। নিশ্চয়ই বলবেন ব্যারিস্টার পাটোয়ারি। আপনি যদি একটু বলেন যে যখন সরকার ঘোষণা করলো এই ভ্যাট আসলে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, তখনও ছাত্ররা আসলে মাঠেই থাকলো, কারণ ছাত্ররা নিশ্চিত রূপে জানতো আপনারা যারা বিশ্ববিদ্যালয় পরিচালনায় আছেন তারা সেই টাকাটা ছাত্রদের কাছ থেকে আদায় করবেন, যেভাবে আপনারা আদায় করছেন অতিরিক্ত টিউশন ফি, যেভাবে আপনারা আদায় করছেন আরো অনেক কিছু। এটা এটা কি একটা ঠিক? ছাত্র ভর্তির সময় একটা এগ্রিমেন্ট হয় যে এত টাকা তারা 4 বছরে দেবে, এখানে বাড়ানোর কিন্তু আর কোনো সুযোগ নেই। তবে যেটি হতো, যদি শিক্ষার্থীদের ওই ফি থেকে আমরা কেটে সরকারকে দিয়ে দিতাম, 7.5% সার্ভিস ছাত্রদেরকে কমিয়ে দিতে হতো। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কমতো, কম্পিউটারের ল্যাবের সংখ্যা কমতো, ল্যাবে কম্পিউটারের সংখ্যা কমতো, শিক্ষকদের মান কমতো, শিক্ষকদের ইনক্রিমেন্ট কমে যেত, সেটি হতো। এবং শিক্ষার্থীরা সেটা খুব ভালো মতোই বুঝেছে যে এই 7.5% তো কোনো বোর্ড অফ ট্রাস্টিস তার বাবার জমি বিক্রি করে দিবে না, বিদ্যমান এক্সিস্টিং স্ট্রাকচার থেকেই দিবে। যদি স্ট্রাকচার থেকেই দেয় তাহলে তাই কস্ট কাটিং অ্যাপ্রোচে যেতে হবে। এবং এই বিষয়টি কি ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরাই বুঝালো যে এটি নিয়ে তোমরা আন্দোলন করো? আমার মনে হয় না, কারণ যে প্যাটার্নে আন্দোলনটা হয়েছে দেখেন, এই বছরই ঢাকা শহরে বা বাংলাদেশে দুটি বড় আন্দোলন হলো, এটি একটি, আরেকটি বিএনপি করেছে। পদ্ধতি, লক্ষ্য, অর্জন, অংশগ্রহণের মানে ম্যানারটা দুটো আন্দোলনে কিন্তু অনেক ডিফারেন্স। কালকের আন্দোলনে ছাত্ররা পুলিশদেরকে ফুল দিয়েছে, আজকে যখন ভ্যাট প্রত্যাহার হলো পুলিশকে মিষ্টি খাইয়েছে। জি। হ্যাঁ, এবং যারা ভোগান্তি অন্যদিক থেকে যে বলা যায় যে বিএনপির আন্দোলন হলে হয়তো পুলিশ আগেই লাঠিচার্জ করতো, আগেই হয়তো রাবারের গুলি সেটাও হতে পারে। প্রথম দিনে এটি গুলি করে এটি থামতো না। সেটা হতে পারে। আরেকটি জিনিস হচ্ছে বিএনপির আন্দোলনে এই পরিমাণ জনসংযোগ আসলে কখনো হয়নি, যে কোনো কারণেই হোক। অনেকগুলো রেস্ট্রিকশন আছে অবশ্যই, যে কোনো কারণে হয়নি। তো এটা অংশগ্রহণমূলক একটা আন্দোলনের নিদর্শন। আমি সরকারকে ধন্যবাদ জানাবো, তারা একটা উদারতার পরিচয় দিয়েছে, একটু দেরিতে হলেও। যেটি লক্ষ্যমান হচ্ছে যে সিদ্ধান্ত, যেটি আপনার আজকে সারমর্ম, যে কোরিয়া ভাবিও কাজ, আসলে ভাবিয়া করিও কাজ, আসলে আমি বলবো এটা প্রসেস মতো কাজ করিও, জিনিসটাকে খুব সহজভাবে বললে। ডিসিশন মেকিং প্রসেসটা যদি ফেয়ার হয়, ডেমোক্রেটিক হয়, পার্টিসিপেটরি হয়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কখনোই হয়নি। এই ভ্যাট আরোপের আগে স্টেক হোল্ডারদের সাথে কোনো মহলের সাথেই কোনো প্রকার আলোচনা হয়নি। আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে হয়নি, ইউজিসির সাথে হয়নি, প্রাইভেট ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিদের সাথে হয়নি, ছাত্রদের সাথে প্রশ্নই আসে না। আসলে এই জনাব আফজাল হোসেন, এই মানে মন্তব্যটি কিন্তু আপনাদের বিরুদ্ধে সব জায়গায় সব কিছুতে করা হচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে এটি জানতে চাইবো যে আপনারা আসলে হয়তো আলোচনা করেনও, কিন্তু কারো কথা শোনেন না। সেটি তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ার ক্ষেত্রে, সেটি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ করার ক্ষেত্রে, আপনারা যে এরকম শোনেন না কথা বা কারো কথাই আপনারা মানেন না, সেইটি আসলে কেন, বা সেটি ব্যাপারে আপনারা সচেতন কিনা? যেমন আমি যদি প্রশ্ন এরকম করে করি যে এই মূল্য সংযোজন কর নেওয়ার যে সিদ্ধান্ত ছিল, সেটা কি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি একটি ভ্যাট আরোপ করবেন? আপনি যদি শিক্ষার্থীদের এর জন্য যে আন্দোলনের জন্য যে জন দুর্ভোগ হলো, তার দায় কি আপনারা নিতে প্রস্তুত ছিলেন? আপনারা কি জানেন যে এর জন্য কতটা কি কি ক্ষতি হয়েছে? এই সবগুলি প্রসঙ্গ আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, যে আপনারা যেটি ব্যারিস্টার পাটোয়ারি বলছিলেন যে আপনারা আসলে কারো কথাই আসলে শোনেন না, কোনো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেন না। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আওয়ামী লীগ কারো, সরকার কারো কথা শুনছে না, যেমন এই মূসক নেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা আসলে সেটি কারোর সঙ্গে আলোচনা করেছে কিনা স্টেক হোল্ডারদের সাথে, সেটি একটি প্রশ্ন করলেও সেটি শুনেছে কিনা নির্বাচনী ইশতেহারের সাথে সেই শিক্ষা খাতে ভ্যাট বাড়ানো বা শিক্ষা খাতের এই যে আজকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভ্যাটের বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি মনে করি যে এখানে আমরা সবাই কথা বলেছি, কিন্তু আমরা কিন্তু কেউই বলি নাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের দাবি দেওয়া মেনে এবং আজকে ভ্যাটটি প্রত্যাহার করেছেন, এবং তার জন্য তাকে একটা অভিনন্দন দেওয়া দরকার। অন্য 10টি কথা বললাম, কিন্তু অভিনন্দন শব্দটি এটা কেন জানি আমাদের কাউকে একটু মানে ক্রেডিট দেওয়া, এটা কিন্তু আমরা ভুলেই গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক আলোচনা হয়েছে, সেই ক্রেডিটটি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী পাওয়ার, অবশ্যই ক্রেডিটই মাননীয় প্রধানমন্ত্রী প্রাপ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো যেসব মন্ত্রণালয়ের যেসব সদস্যের কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে নিজে এসব সিদ্ধান্ত নিতে হয়, সেই সব ব্যাপারেও যেন তিনি ভেবে দেখেন। না ঠিক আছে, নিশ্চয়ই আজকে
আওয়ামী লীগ সরকার, আপনি যে কথাটি বললেন যে কারোর সাথে মানে কারো কথাই শুনে না, তো কারো কথা শুনে না এই সরকারটি কিভাবে চলছে? নিশ্চয়ই সরকার এটি সাংবিধানিক সরকার, এবং এই সরকারের জনপ্রতিনিধি যারা আছে, পার্লামেন্ট আছে, পার্লামেন্টে অ্যাক্টিভ, সেখানে পার্লামেন্টের সদস্যরা কথা বলছে। সুতরাং জনগণের প্রতিনিধিত্ব তো পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্টে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অতীতের যে কোনো পার্লামেন্টের চেয়ে এই পার্লামেন্টে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বিরোধী দল ছাড়া একটি পার্লামেন্ট, না, বিরোধী দল যে ছাড়া- বিরোধী দল আছে না, তারা এটা- আপনাদের মন্ত্রিসভায় আছে, উপদেষ্টা এটা সভায় আছে। আক্ষরিক অর্থে সঠিক না, বিরোধী দল ছাড়াই পার্লামেন্ট না, বিরোধী দল আছে এখানে। Well, আছে মানে মানে এটির নাম আর কি, না, আছে আছে, তো ঠিক আছে, একাডেমিক বিরোধী দল আছে। না ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে মানে ওই রকম কোনো একটি দল পার্লামেন্টে না থাকলে কি বিরোধী দল? আজকে মানে এরকম স্পেসিফিক কোনো একটি দল যদি কোনোদিন এই পার্লামেন্টে না থাকে, ভবিষ্যতে যদি না থাকে, তাহলে কি বিরোধী দল ছাড়া পার্লামেন্ট হয়ে আচ্ছা যাবে? ঠিক আছে, সেটি অন্য তর্ক, বিরোধী দল আছে এই পার্লামেন্টে। তো আলাপ আলোচনা হচ্ছে যে সেটি ক্ষেত্রে আপনি বলছেন যে কিন্তু আমরা দেখেছি যে স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনার কথা, ভ্যাট বা বসানোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই আলোচনাটি হয়েছে কিনা সেটার আমরা কোনো না, সরকার তো সমস্ত যে এই যে শিক্ষার ব্যাপারটি, এই শিক্ষার ব্যাপারে এই সরকার যে ধরনের এই ক্ষেত্রে বাজেটে যে ধরনের অ্যালোকেশন রাখে এবং অতীতে যেটি রেখেছে, অথবা যেভাবে এই যে বই বছরের শুরুতে কোটি কোটি বই ছাত্রদের কাছে তুলে দিচ্ছে, অথবা আজকে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ মানে ডিগ্রি শ্রেণী পর্যন্ত যে মেয়েদের শিক্ষাক্ষেত্রে যে অবৈতনিক করা হয়েছে, এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যেভাবে ডিজিটালাইজেশন করার জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে, মানে আলোচনা হয়েছে যে একটি যোগ্য নাগরিক অথবা একটি মানে কি বলে জনশক্তি তৈরি করার জন্য এই সরকার যে ভূমিকাটি পালন করছে, আমি মনে করি যে এটি তো অতীতের যে কোনো সরকারের চেয়ে এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে কিন্তু এই কাজগুলো করেন, এবং ছাত্রদের অথবা তাদের দাবি দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক অ্যাটমসফিয়ার বৃদ্ধি করা থেকে শুরু করে যা যা করা দরকার, আজকে এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা পাল্টে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, এখানে গত নিশ্চয়ই এই ব্যাপারে যে একাডেমিক বিল্ডিং থেকে শুরু করে শিক্ষার যে ধরনের অবস্থা তৈরি হয়েছে, তা আমরা কিন্তু রতন ভাইয়ের কাছে নিশ্চয়ই এই বিষয়ে তথ্য আছে। আমরা কিন্তু ধীরে ধীরে দেখছি প্রপোর্শনালি শিক্ষার ক্ষেত্রে আমাদের বাজেটের হার কমছে, যেটি আসলে আমাদের ইশতেহারের সাথে, আওয়ামী লীগের ইশতেহারের সাথে খুব সঙ্গতিপূর্ণ নয়। রতন ভাই নিশ্চয়ই এই প্রসঙ্গে আমাদেরকে একটু আলোকিত করবেন। আমি একটু এবি মোশাররফ হোসেনের কাছে যাই যে ছাত্রলীগ এই যে ভ্যাট বিরোধী আন্দোলনে আসলে আন্দোলন ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে, একই অবস্থানে বিএনপিও ছিল, কিন্তু আমরা ছাত্র দলকে সেভাবে সেই অবস্থানে দেখিনি। একজন সাবেক ছাত্র দল নেতা হিসেবে, কর্মী হিসেবে আপনি এটিকে কিভাবে দেখছেন? না, ছাত্র দল যে ছিল না এটা ঠিক না, কিন্তু আপনি যে কথাটি আগেই বলেছেন যে এই সরকার কিন্তু ছাত্র দল বা বিএনপিকে কোথাও দেখলে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে, এবং তারা মনে করে যে এটা সরকার উৎখাতের জন্য আন্দোলন, কিন্তু এক একটা আন্দোলনের ধরন, এক একটা আন্দোলনের নেচার কিন্তু আলাদা। এই সরকার সেটা বোঝে না, তারা বিএনপি দেখলেই মনে করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, এবং বিএনপির মিটিং চলছে, একটা শুরু করেছে, মিডিয়ার গাড়িতে আগুন, এটিএনের গাড়িতে আগুন, এই যে পল্টনের পাশে দেখেছি। আমি একটু বলি আফজাল ভাই, এটা শুরু করেছে। এবং এই আন্দোলন আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনি যে কথাটা বলেছেন, তারা প্রথমে কি আন্দোলন একাত্মতা প্রকাশ করেছে, এবং আমাদের যারা মানে পোস্ট পোলিও আছে বা যাদের ফিগার আমরা বলি, তারা বাদে কিন্তু অন্য ছেলেরা এই আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। কারণ অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও কিন্তু এখন ছাত্র রাজনীতির সাথে জড়িত, এবং আমাদের সংগঠনে জাতীয় ছাত্র দলের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক একটা সম্পাদক পোস্টও রয়েছে, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে আফজাল ভাই কি বলেছেন, আফজাল ভাই কি বলেছেন যে এই সরকার কি আসলে সবার সাথে আলোচনা করে? আলোচনা কিন্তু করে না, কারণ আপনি এই আন্দোলনের পাশাপাশি কিন্তু আরেকটা আন্দোলন চলে, আপনি সেটা লক্ষ্য করবেন, সেটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। সেই শিক্ষকদের নেতারা, শিক্ষক ফেডারেশনের নেতারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে এই যে বেতন স্কেল করার ব্যাপারে, অষ্টম বেতন স্কেল করার ব্যাপারে তাদের উপর কোনো আলোচনা করেনি। এটা কিন্তু তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, এবং সেখানে এমন বিভাজন তৈরি করা হয়েছে যে শিক্ষকদেরকে আগে যা ছিল তার থেকে 2 ধাপ আরো নিচে নামিয়ে তাদেরকে 3য় গ্রেডে করা হয়েছে। এমনি ভাবে আরেকটি কথা আমি আজকে আপনাকে মনে করে দিই, আপনার মনে আছে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার আলোচনা নিয়ে সর্বদলীয় একটি সভা ডাকা হয়েছিল, আফজাল ভাই নিশ্চয়ই মনে আছে, কারণ তথ্য গবেষণা সম্পাদক, তথ্য তো তার কাছেই থাকার কথা। সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, আপনারা সাংবাদিকরা, এমনকি আওয়ামী লীগের যে প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কমিটির কাছে গিয়েছিল, তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলেন, কিন্তু শোনে নাই কিন্তু আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ শোনে নাই। কিন্তু আমি এই প্রসঙ্গে আসলে বলতে চাই যে আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে যে অ্যাটর্নি জেনারেলকে যে ব্রিফ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল কিন্তু সাংঘাতিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই ছিলেন।
যদি আওয়ামী লীগের না, না কিন্তু- হতো তাহলে কিন্তু অ্যাটর্নি জেনারেল কিন্তু তার বিপক্ষে না, অবস্থান কিন্তু আপনি নিতেন। পরে লক্ষ্য করবেন যে শুধুমাত্র বলা হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় তত্ত্বাবধায়ক বিল বাতিল করা হয়েছে। আমার মনে হয় না যে এটা আমরা মনে হয় যে- পত্রিকায় দেখেছি। আমার মনে হয় যে হ্যাঁ, পত্রিকায় তো এই এগুলো আছে। আন্দোলনটা আপনি যে কথাটা আমরা বলতে না, চাচ্ছি তত্ত্বাবধায়ক ইস্যু এখানে একটা ডেড ইস্যু আমি মনে করি যে না, আছে। আমি সেটি- ওইটা না, আমি সেটি- এটা মানে কথা বলছি। প্রাসঙ্গিক কথা একটা প্রসঙ্গে বলছি। আসলে যে মোশাররফ ভাই আপনি যদি এইটি বলেন যে মানে ছাত্র দলের প্রসঙ্গে আপনি বলতেছিলেন যে ছাত্র দল সংহতি প্রকাশ করেছে, তারপরে আপনি বলছিলেন যে ভ্যাট নিয়ে আপনি শেষ করছেন কথা। হ্যাঁ, না, ব্যাট নিয়ে আজকে ব্যাট প্রত্যাহার হয়েছে। আমি মনে করি সরকারের সব জায়গায় কিন্তু জেদ ধরার কোনো সুযোগ নেই। আজকে সরকার যেটা মেনে নিয়েছে সাধারণ ছাত্রদের পক্ষে এসেছে, এটা কিন্তু একটা ভালো শুভ লক্ষণ। সরকার জেদ- আমরা রাজনীতি করবো বলে সবকিছু যে বিরোধিতা করবো তা না, এটা একটা শুভ লক্ষণ। সরকার আসলে খুব জেদ ধরছে না, মানে হ্যাঁ, জেদ অনেক জায়গায়- কিন্তু- অনেক জায়গায় জেদ কিন্তু- ধরছে। জেদ কিন্তু ধরছেন আপনারা মোটামুটি অনেক ভাবে, অনেক আপনারা- জায়গায় জেদ ধরছে। এইসবগুলো মেনে নেওয়া উচিত। বরং আমরা যেই জিনিসটা আজকে আলোচনার মাধ্যমে আমি বিশেষ করে আমরা আবেদন জানাবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু থাকা উচিত। আজকে আমার সেটা- মনে হয় যে তথ্য গবেষণা সম্পাদক আমাদের সঙ্গে সেইটা আছেন, তিনি নিশ্চয়ই বেতন কাঠামো বিষয়টি- বলেন, ছাত্রছাত্রীদের এবং বেতনের কথা উনিও বলেন, এটি feel প্রশাসনিক স্ট্রাকচার বলেন, এবং আমরা যেটা শুনি বাইরে, এখানে ব্যারিস্টার সাহেব আছেন, আমরা শুনি এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের বেতন, ও সেই বেতন এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের ফি আরোপ করা না, হয়। সেটি অবশ্য হতেই পারে, না, আমার ধারণা হতে পারে। কিন্তু মানে- এখানে ন্যূনতম যদি একটা স্ট্যান্ডার্ড না থাকে, ন্যূনতম যদি একটা আমার মনে হয় যে না, সেই আমার নীতিমালা মনে হয় কি এটা কি লাভজনক প্রতিষ্ঠান না অলাভজনক এটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান? সেটিও নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই দেখবেন, এটা সেটি দেখা নিশ্চয়ই উচিত। আপনারা দেখবেন। এটি লাভজনক প্রতিষ্ঠান না অলাভজনক প্রতিষ্ঠান সেটি নিশ্চয়ই আপনাদের দেখতে তারপর হবে। আপনি যেটা বলা হচ্ছে যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 5 একর জমি থাকা হবে। আমরা দেখি 3 লাখ একটা বিল্ডিং এ গ্যারেজে একটা না, বিশ্ববিদ্যালয়, UGC দোতলা একটা বিশ্ববিদ্যালয়, 3 লাখ একটা বিশ্ববিদ্যালয়। ইউজিসি বারবারই বলছে যে তাদেরকে আসলে কিন্তু তাদেরকে সেই আসলে কার্যকর ভূমিকা কিন্তু ইউজিসি নেই। না, সেই কার্যকর ভূমিকা নিশ্চয়ই থাকবে, কিন্তু আইন আদালতের আশ্রয় নেওয়ার জন্য সেগুলো অনেকগুলি হচ্ছে না। আমরা বেরিস্টার পাটোয়ারের কাছ থেকে এগুলো শুনবো। তার আগে আমি জনাব রাজিকুজ্জামান রতন, আপনি শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অনেক কিছু বলছিলেন, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে এই বাজেটও প্রপোর্শনেটলি আসলে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমেছে। আপনি কি মানে শিক্ষামন্ত্রীর আহাদেরিটাই শুনি। শিক্ষামন্ত্রী বললেন আমি যখন প্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলাম 2009 সালে, তখন শিক্ষা খাতে বরাদ্দ ছিল 14.5%, পরের বছর এটা হলো 13%, তারপরে 12%, তারপরে 11%, এবার হয়ে গেল 10.7%। তার মানে ধারাবাহিকভাবে কমছে? শিক্ষামন্ত্রী এখানে বলছেন, এখানে তো আমাদের আর কিছু আমাদের আর বলার বড় কথা, আমরা দরকার যদি নেই। সংসদে হ্যাঁ। ইয়ে দিয়ে বলছে। আর আবার যদি গোটা দেশের পার্সপেক্টিভে দেখি 1972 সালের তুলনায় আমাদের কিন্তু মাথাপিছু আয় বেড়েছে সরকারি হিসেবে, যদিও মাথাপিছু আয়ের মধ্যে অনেক গরমিল আছে, 11 গুণ। আচ্ছা, আমাদের সাক্ষরতার হার কত গুণ বেড়েছে? সেই অনুযায়ী তো অন্তত 5 গুণ সাক্ষরতার হার হলে তো আমাদের গোটা দেশের সকল মানুষ শিক্ষিত হওয়ার কথা ছিল। তো কেন এখন আমাদের শিক্ষার হার সেটা কমে গেছে তো, 61%, আরো কমে গেছে তো। 61%? তাহলে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে শিক্ষাকে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের একটা জিনিস খুব বিবেচনা রাখতে হবে যে আজকে যে ভ্যাট, ট্যাক্স, এই সমস্ত আরোপের বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, এর মধ্যে কিন্তু মূল রাজনৈতিক এজেন্ডাটা হারিয়ে যাচ্ছে। যে আজকে যে নিউ লিবারেল ইকোনমির নামে পরিষেবা খাতকে ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়ার যে পরিকল্পনা, সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ ইনভেস্টমেন্টের জায়গা। স্বাস্থ্য হচ্ছে এমন একটা জায়গা মানুষ জায়গা জমি বিক্রি করে হলো চিকিৎসা করে, আর শিক্ষা হচ্ছে এমন একটা জায়গা নিজেদের জীবনের সমস্ত কষ্ট স্বীকার করে হলো সন্তান সন্ততিকে সে শিক্ষিত করতে চায়। আর তার সঙ্গে আমাদের দেশের যদি পার্সপেক্টিভে আমরা চিন্তা করি যে আমাদের দেশের জনগণের আসলে শিক্ষিত হওয়া ছাড়া আর কি উপায় আছে বলেন? আমাদের একটা মানুষ যে ব্যবসা করবে তার পুঁজি কোথায়? সাধারণ নিম্নবিত্ত, তার শিক্ষিত হয়ে সে কর্মসংস্থানের কোথাও না কোথাও যেতে চায়। সে কারণে তারা মনে করে যে বাবা মার সমস্ত কিছু দিয়েও সন্তানকে সে শিক্ষিত করতে চায়। এইটাকে কিভাবে ক্যাশ করা যায়, যে কারণেই কিন্তু প্রাইভেটাইজেশনের দিকে নজরটা পড়েছে। গোটা বিশ্বব্যাপী যেমন শিক্ষা বাণিজ্যকরণ হচ্ছে, বাংলাদেশ তার একটা সবচেয়ে বড় যে ওয়ার্স্ট সেক্টর হয়ে গেছে। কারণ এত দরিদ্র দেশে এত বাণিজ্যকরণ, এটা আসলে সাধারণ মানুষ টলারেট করতে পারছে না বলে কিন্তু ছাত্ররা আজকে রাস্তায় নেমে এসছে। যখন বাজেটে বলা হলো শিক্ষাক্ষেত্রে 10% ভ্যাট আরোপ করা হবে, তখন কিন্তু একটা প্রথম প্রতিবাদ হয়েছিল। তারপরে সরকার কেমন করে জানি মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে ম্যানেজ করে ফেললেন, তারা 7.5% এসে ঠেকলেন। কিন্তু ছাত্ররা দেখলেন এই 7.5%-এর নামে আজকে 7.5 দিয়ে শুরু হলো, এটা কোথায় গিয়ে ঠেকবে? ফলে পার্সেন্টেজ বড় কথা নয়, কোন নীতিতে সরকার চলছে। এই নীতিতে যদি চলতে থাকে 2 দিন পর কি হবে? ভ্যাট তো দেয় এন্ড ইউজার্স, কিন্তু তারপরে দেখেন কিভাবে আমাদেরকে একটা ঘোল খাওয়ানোর চেষ্টা করা হলো। দুই দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে, ছাত্রদের দিতে হবে না, নানাভাবে এটা এন্ড ইউজার যে সে তো দেবে ভ্যাট। এবং বিশ্ববিদ্যালয় একজন ট্রাস্টি বোর্ডের সদস্য একজন বলছে যে বাসা থেকে টাকা নিয়ে এসে জমি বিক্রি করে নিয়ে সেটি দেওয়া হবে না। আমরা ব্যারিস্টার শামীম পাটোয়ারি আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার কথা থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে আসলে চালানো হচ্ছে, এবং সেই ট্রাস্টি বোর্ড আসলে আলটিমেটলি থাকছেন যিনি প্রতিষ্ঠা করছেন তার মা বাবা ছেলে মেয়ে
মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি শালাশালি পর্যন্ত আমরা এরকম দেখতে পাচ্ছি, এবং নানাভাবেই নিজেরা অর্থ নিয়ে যাচ্ছেন এই অভিযোগও থাকছে। আমি অ্যাডভোকেট আফজালের প্রশ্নটিও তার সাথে জুড়ে দিতে চাই। আপনারা কি বলবেন যে আপনাদের প্রতিষ্ঠানটি কি একটি অলাভজনক প্রতিষ্ঠান নাকি একটি লাভজনক প্রতিষ্ঠান? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটা আসলে পারিবারিক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, সেটি লাভজনক না অলাভজনক প্রতিষ্ঠান, সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আপনি এ সম্পর্কে আর কি বলবেন? আরো একটি প্রশ্ন থাকছে, 5 একর জায়গা আপনাদের থাকতে হবে, কিন্তু বারবারই নানা রকম ছল ছুতায় সেটি আর করা হয় না। একটি বিল্ডিং এর মধ্যে সাধারণত থাকে, পরে আবার আদালতের বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে সেখানে রয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটা বলার আগে একটি কথা বলবো যে আমি একটু আগে একটা ওয়েবসাইটে একটা নিউজ দেখলাম যে পৃথিবীর 2000টি ইউনিভার্সিটির একটি লিস্ট করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ভালো 2000 ইউনিভার্সিটি, সেখানে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নাই। তাহলে আমরা যে বারবার প্রাইভেট ইউনিভার্সিটিকে অঙ্গুলি হেলন দিচ্ছি যে তারা মান রাখছে না, তারা এসব করছে, পাবলিক ইউনিভার্সিটিগুলোও কিন্তু 2000-এর মধ্যে একটিও আসতে পারেনি, যেটি ট্যাক্স পেয়ারের কষ্টের টাকায় চলছে। শত শত কোটি টাকা যে ইউনিভার্সিটিগুলোকে দেওয়া হচ্ছে, এই তুলনাটা কেন করা হয় যে 2000-এর মধ্যে কেন থাকতে হবে, 2000-এর মধ্যে কেন আসতে হবে? আমরা পৃথিবীর 737 কোটি মানুষের মধ্যে তো আমরা কয়জনের মধ্যে থাকতে পারছি? সেটি তো ঠিক আছে, ডাক্তারের মধ্যে আমরা কয় হাজার জনের মধ্যে, বিশ্বের ভালো ডাক্তারের মধ্যে আমরা থাকতে পারছি। সেটাই বলছি আর কি, যে আমরা পিছনের দিকেই আছি। এখন আসেন, আপনি যে প্রশ্নগুলো করলেন, একটি ইউনিভার্সিটিকে যখন সে স্থায়ী ক্যাম্পাস করে তাকে 4% ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স দিতে হয়, সরকার থেকে দিচ্ছে, বাধ্য আমরা দিতে। তার ইয়ারলি যে সারপ্লাস থাকে সেখান থেকে 10 to 15% ট্যাক্স নিচ্ছে, এটা আমরা সবাই জানি না। প্রত্যেকটি পেমেন্টে আইটি নিচ্ছে 10 to 15%, প্রত্যেকটি পারচেজে ভ্যাট নিচ্ছে। এই ক্রাইটেরিয়াগুলো থাকার পর কি একটা প্রতিষ্ঠান আসলেও কোনো লাভজনকভাবে থাকতে পারে? অলাভজনক বলা যাবে? ট্রাস্ট বলা যাবে? ট্রাস্টে কি কোনো ট্যাক্স হয়? সরকার আইনে বলেছে এটি একটি ট্রাস্ট হবে, ফাইন। ট্রাস্ট হলে আবার ট্যাক্সের প্রশ্নগুলো কেন আসতেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই বলেন লাভজনক লাভজনক লাভজনক, এখন দুর্নীতি হলে সেটা আমি বলবো আরেকটা কথা। কোন ইউনিভার্সিটি অডিটে কি দেখেছেন যে মালিক পক্ষ, বোর্ড অফ ট্রাস্টিজের যারা মেম্বার, তারা ডিভিডেন্ড নিয়েছে, প্রফিট নিয়েছে? হাউ কাম ইটস বিকাম আপনার লাভজনক? আত্মীয় স্বজনদের চাকরি বাকরি দিয়েছে, সেটি হতে পারে, সার্টিফিকেট বিক্রি করেছে, সেটি সার্টিফিকেট বিক্রিটা আমি আসছি, চাকরি বাকরি দিতে পারে, এটা আত্মীয় স্বজনকে চাকরি বাকরি দিয়েছে, প্রফেসর করেছে। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের সাথে যারা ঘনিষ্ঠ আছেন তারা একটি বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য কি পরিমাণ তদবির করেছেন, কি পরিমাণ দৌড়ঝাঁপ করেছেন, এটা সরকারের পলিসিগত বিষয়। কারণ সরকার প্রকৃত শিক্ষাবিদ লস হলে এটা নিশ্চয় করা হতো। হ্যাঁ, এই যে আপনি বললেন যে সারপ্লাস মানিটা থাকে, এটা কিভাবে ব্যবহার? এটা যখন যে সারপ্লাসটি থাকবে, এটি রিইনভেস্ট হবে বুক পারচেস অথবা ল্যাব তৈরি অথবা জমি কিনা। যেটা হচ্ছে যে এখন পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটির এই টাকাটা চলে যাচ্ছে জমি কেনার খাতে। কারণ জমি প্রায়, আপনারা বলেছেন 5 একর জমি বা 1 একর জমির কথা, আপনারা হয়তো জানবেন বা জানেন না, 90% ইউনিভার্সিটি কিন্তু জমি কিনে ফেলেছে। 60% ইউনিভার্সিটি ক্যাম্পাস অলমোস্ট ফাইনাল পর্যায়ে আছে, 40% ইউনিভার্সিটি এখনো করতে পারেনি। সেই বিষয়ে খুব সম্ভবত সেই ক্ষেত্রে কি আপনাদের ইউজিসির বা সরকারের নীতি নির্ধারকদের বেঁধে দেওয়া সময়ের থেকে আপনারা অনেক পিছনে আছেন? না, অনেক ইউনিভার্সিটি পিছনে আছে। এখন কোন কোন ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা 7000, কোন কোন ইউনিভার্সিটির 12000, কোন কোন ইউনিভার্সিটির 1000, কোন কোন ইউনিভার্সিটির 750, কোন কোন ইউনিভার্সিটির টিউশন ফি 12 লাখ, কোন ইউনিভার্সিটির টিউশন ফি 1.5 লাখ। তাহলে স্বাভাবিকভাবেই তো তাদের একটা স্ট্রেংথের ব্যাপার আছে। আপনি তো ইউনিভার্সিটি কর্মকর্তা কর্মচারী বেতন বাদ দিয়ে তো ক্যাম্পাস করতে পারবেন না, বাসা ভাড়া বাদ দিয়ে তো ক্যাম্পাস করতে পারবেন না। বেতন বাসা ভাড়া সব দেওয়ার পরে আপনার যেটি থাকবে সেটি আপনি ক্যাম্পাসে রিইনভেস্ট করবেন। তারপরে আমি বলবো, হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটির বিষয়ে গড়িমসি আছে, তারা এখন পর্যন্ত খুব ভালো স্টেপ নেয়নি, কিন্তু সরকারও কিন্তু ওই ইউনিভার্সিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। না, সরকার কিন্তু এই ব্যাপারে কনসার্ন এই কারণে আপনারা যখন আউটার ক্যাম্পাস গুলো করলেন, যখন এই মানে এখানে সার্টিফিকেট এইসব দিয়ে যখন ব্যাপক সমালোচনা হলো, সরকার কিন্তু উদ্যোগী হয়েছে এবং তারা কিন্তু এই ক্যাম্পাস গুলো বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে মানে বেশ পদক্ষেপ নিয়েছে এবং বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়কে ব্ল্যাক লিস্টে পর্যন্ত করেছে। আমি একটু বলি জনাব আফজাল, সেটি ব্ল্যাক লিস্টেড পর্যন্তই থেকে গেছে আর কি, তারপরে মানে কাগজে কলমে কালো তালিকা। সেই ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেক্ষেত্রে সরকার তো সরকারের সিদ্ধান্ত নাই, কিন্তু এখানে লিগ্যাল কিছু ব্যাপার এসে দাঁড়ায়, সেগুলো অনেকেই কোর্টে চলে গেছে এবং সেই কোর্টের মানে ভার্ডিক্ট নিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়ে আছে। আমি একটু অ্যাড করি, আসলে বাংলাদেশ একটা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা চাইলেই আইন করে সবকিছু করতে পারি না। এক্স্যাক্টলি, সেটা কমেছে। আমরা এখন ওই শেষের দিকে কিছুটা আগিয়েছি আর কি। 140টি শহরের মধ্যে ঢাকা এখন চলবে না। কোন সময় দুর্নীতিগ্রস্ত বেশি ছিল সেই সময় আমরা মানে অগ্রগতি অর্জন করেছি, সেটা খুবই একাডেমিক।
সেটা মানে নিয়ে আমরা আমাদের- আসলে গর্ব কম করলেই ভালো। একাডেমিকটা হচ্ছে যে আমরা দুর্নীতি কমিয়েছি না অন্য দেশ দুর্নীতি অন্য বাড়িয়েছে, দেশ দুর্নীতি- এটি যাই হোক, আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে এখানে মূল প্রবলেমটি হচ্ছে আমাদের যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছে এদেরকে মাইন্ডসেট পরিবর্তন করাতে হবে। এবং আমি একদিন শিক্ষামন্ত্রীকে বলেছিলাম যে আপনারা যখন বিদেশে যাবেন মালিক পক্ষদের নিয়ে যাবেন, ট্রাস্টি বোর্ডের মেম্বার নিয়ে যাবেন, যাতে মাইন্ডসেট পরিবর্তন হয়। তবে হ্যাঁ, এটা ঠিক মাননীয় শিক্ষামন্ত্রী এবং ইউজিসির যৌথ উদ্যোগে একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে এবং 1-2 বছরের মধ্যে অনেক ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে চলে যাবে, তাদের গুণগত মান, এখানে সেলফ সেন্সরশিপ, সেলফ রেস্ট্রেইন অ্যান্ড সেলফ কারেকশনটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি আইন করে কোনো ইউনিভার্সিটি চালাতে পারবেন না। আমার ইউনিভার্সিটির সমস্ত কর্মকর্তা কর্মচারী আমার কথা শুনবে, এখানে আইনের কথা শুনবে না। এটাই বাংলাদেশের বাস্তবতা। যদি আমি নিজে থেকে চাই একটা প্রতিযোগিতামূলক বিশ্বে আমি যদি চাই আমার ইউনিভার্সিটি ভালো করব, তাহলেই এটা ভালো হবে। সরকার কিন্তু আইন করে ভালো করতে পারবে না, কারণ সরকার এই 4.5 লক্ষ ছেলেকে পড়ানো সম্ভব না প্র্যাকটিক্যালি। এই জন্যই সরকার প্রাইভেট সেক্টরে এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। বেশি শামিমেন্দ্র পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমরা যখন বিরতির পর ফিরে আসবো তখন রাজিকুজ্জামান রতন আপনার কাছে ফিরতে চাই। রতন ভাই, আপনি একটু বলবেন যে বেসরকারি বিষয়ে আমাদের অনেক দর্শকরাও এরকম একটি মন্তব্য করছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা অনেক দিন ধরেই মনে করে আসছি যে তারা একটু আমাদের মূল ধারার সঙ্গে না, কিন্তু এই আন্দোলনের মাধ্যমে তাদের সাথে সংগতি জানিয়ে সেটা বোঝা গেল যে তারা আসলে আমাদেরই যে ধারার কথা বলি সেটাই সেরকম। আপনার বিশ্লেষণটা কি আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পর্কে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোর মাধ্যমে পাঠদান করা হচ্ছে সেটি সম্পর্কে আপনার বিশ্লেষণ একটু শুনবো। আমরা একটা মোশাররফ ভাইয়ের কাছে এটা শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। রতন ভাই, আপনার কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চাইছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালিত হয় সেই পুরো সিস্টেমটা সম্পর্কে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু সবগুলো একরকম নয়। দেখবেন নর্থ সাউথ যেরকম, আর আমাদের ধানমন্ডি এলাকায় যে প্রায় 27টার মতো বিশ্ববিদ্যালয় আছে তারা কিন্তু একরকম নয়। আবার মুভমেন্টে পার্টিসিপেশনটা আপনারা দেখবেন যে কোন অঞ্চলের ছেলেরা একটু বেশি পার্টিসিপেট করেছে। আপনি দেখুন এবার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা 10 লক্ষ ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, 10,61,614 জন, পাশ করেছে 7,34,872 জন, জিপিএ 5 পেয়েছে 42,000। এখন বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে সব মিলিয়ে সিট আছে আপনার 35,000-এর বেশি না। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো সবাই তো চান্স পাওয়ার পরেও তো জিপিএ 5 পাওয়া ছেলেরাও তো বাইরে থাকবে, তারা যাবে কোথায়? এর বাইরে যারা জিপিএ 5 পায়নি তারা কি করবে? ফলে একটা বাধ্য হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকেও তারা পড়াতে বাধ্য হচ্ছে। এই যে ছেলে মেয়েদের মধ্যে একটা ঐক্য হয়ে গেল, এরা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই, তাদের গ্যাদারিং করার কোনো জায়গা নেই, কিন্তু সবার মধ্যে ঐক্য কিভাবে হলো? নজরুল যেমন বলেছেন যে বেদনা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, সবার ক্ষেত্রে একই সমস্যা। যদি ভ্যাটের কারণে ফি বাড়ে, কোনো জায়গায় যদি আমার কোর্স ফি যা আছে তার সঙ্গে আরো 4,000 টাকা আমাকে বেশি দিতে হয়, এই ছেলে মেয়েরা কিন্তু পরিবারের বাবা মার কাছ থেকে টাকা নেয়, অনেকে আবার টিউশনিও করে এক্সট্রা ইনকাম করার জন্য অথবা তাদের পড়াশোনা খরচ জোগাড় করবার জন্য। তাদের কাছে এটা কিন্তু প্রচন্ড আঘাত হিসেবে আসবে। একে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সেখানে একের পর এক বেতন ফি যদি বাড়তে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। এই অনিশ্চিত ভবিষ্যৎ তাদের কিন্তু রাস্তায় ঠেলে দিয়েছে। আর তার সঙ্গে আমরা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা দেখব, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে 68টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আয় ব্যয়ের হিসাব তারা দিয়েছিল, তার মধ্যে দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো আয় ব্যয়ের হিসাবই দেয়নি। 10টা বিশ্ববিদ্যালয় দিয়েছে, তাদের নাকি আয় ব্যয় সমান সমান। আচ্ছা, আয় ব্যয় সমান সমান কেমন করে হয়? তার মানে এগুলো সব পেপার এবং টেবিলে ম্যানুফ্যাকচার করা। তাহলে ছাত্রদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। সমান তো হতেই পারে, হতে পারে যখন আমার যতটুকু আয় হলো সেটা যদি আমি আবার মানে আমি হিসাব করে আমি আবার যখন বই কেনার জন্য ইয়ে করার জন্য যখন এটা করি সেটা তারপরে দেখুন আমাদের এখানে যেটা বলা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আয়ের উৎসগুলো কি কি হবে সেটার ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে, সেখানেও একটা জিনিস যে ছাত্রদেরকে কিভাবে, এখানে বলা হয়েছে 6টা অর্থায়ন উৎস হবে। তার মধ্যে একটা হলো নিঃশর্তভাবে দান, তারপর হচ্ছে প্রাপ্ত ঋণ, তারপর হচ্ছে অনুদান, শিক্ষার্থী ফি। তাহলে এই শিক্ষার্থী ফিটাই হয়ে যাচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখন ছাত্ররা ভাবলো এই শিক্ষার্থী ফি তো দফায় দফায় বাড়তে থাকবে। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা নেমেছে তারা কিন্তু দেখতে হবে একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু নেমেছে, উপায় নাই তাদের। আর যদি দেয়ালে পিঠ ঠেকা বলতে যা বুঝায় না, যে শিক্ষার ব্যয় যদি বাড়তে থাকে তাদের আসলে শিক্ষা জীবন কন্টিনিউ করার কোনো উপায় নাই, সে কারণে তাদেরকে রাস্তা নামতে বাধ্য হয়েছে তারা। আমাদের একজন দর্শক সুমনা জামান, এটি নিশ্চয় আব্দুল পরে আবার আপনি নিশ্চয়ই বলবেন, আপনি শুনছিলেন। সুমনা জামান বলছেন আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে প্যারেন্টসরা রাস্তায় নামছি না বলে কি 7.5% ভ্যাট প্রত্যাহার হবে না, সেটি একটি প্রশ্ন থেকে যায়। মোশাররফ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করে যেটি বলছিল যে বেদনা এক
করেছে তাদেরকে, এবং তারা একটা আন্দোলন করে এটি ফেরত আনলো। আপনার বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বেসরকারি বিশ্ববিদ্যালয় যে পরিচালিত হচ্ছে শিক্ষার্থী এবং পরিচালনটা, সেটি আপনার বিবেচনায় এটা কিরকম? না, আমি তো কিন্তু এই কথা আমার বক্তৃতার শুরুতে বলেছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো নীতিমালার মধ্যে কিন্তু তারা নেই। যে কথাটা আপনি ওই যে, রতন ভাই বলেছেন, ব্যারিস্টার সাহেব বলেছেন যে এক এক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো একরকম, এক এক বিশ্ববিদ্যালয়ের টিচারদের প্যাটার্ন এক এক রকম। তো এইটাকে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা উচিত। আমরা যেমন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক সুনামও করছি, আবার কিন্তু এবারও লক্ষ্য করা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের ত্রুটিও ধরা পড়তেছে। এটা কেন? একটা অথরিটি আছে বলে কিন্তু এটা আইডেন্টিফাই করা গেছে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো কিছু আমরা কিন্তু পাচ্ছি না। আমরা কিন্তু এরকম কোনো কিছু পাচ্ছি না। এবার এই আন্দোলনের কারণে কিছু কিছু আলোচনা হচ্ছে যে কোন কোন বিশ্ববিদ্যালয় কি করছে বা না করছে। আমি একটা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানি যে ছোট্ট একটা ক্যাম্পাসে 2200 স্টুডেন্ট, তাদের ওই ছোট্ট জায়গায় 2200 স্টুডেন্টকে পড়ানো কোনো ফ্যাসিলিটি আছে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু সেখানে কিন্তু তারা পড়ছে। কারণ যে কথাটি রতন ভাই বলেছে বা আমরাও বলছি যে এত স্টুডেন্ট আমরা পাশ করে বেরোচ্ছে, তাদেরকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেভাবে আমরা কিন্তু ভর্তির সুযোগ দিতে পারছি না। তবে এই ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, এবং আমার মনে একটা মনিটরিং, ইউজিসি বলেন বা সরকারের যে কোনো বডির মাধ্যমে একটা কঠিন তদারকি থাকা উচিত। আজকে বলা হচ্ছে যে অভিযোগ উঠতেছে যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এবং সেখানে ব্যবসা হচ্ছে। আমরাও বুঝি যে আমরা তো ঢাকা শহরে থাকি বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার সাথে সম্পৃক্ত আছে বলে আমাদেরও কিন্তু কিছু যোগাযোগ আছে। সেই অর্থটা কোথায় যাচ্ছে? নিশ্চয়ই তাদের ব্যক্তিগত পকেটে যাচ্ছে। এই সব কিছুকে মিলিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনা উচিত। এবং আমার মনে হয় আরেকটি জিনিস লক্ষ্য করা উচিত, সেটা ব্যারিস্টার সাহেব বলে নেই, যে দরিদ্র বা মেধাবী ছাত্রদের জন্য কোনো সুবিধাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে কিনা এগুলিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাদেরকে থাকতে হয়, ইউজিসি নিয়ম অনুসারে থাকতে হয়। তবে সেই ব্যবস্থাগুলি কিন্তু করা উচিত। তবে আমি মোশাররফ ভাইয়ের কথা প্রসঙ্গে আসলে ব্যারিস্টার পাটোয়ারি আপনার কাছ থেকে আমি একটু 30 সেকেন্ড আমি শুনতে চাই তার আগে, যে এই রকম মনিটরিং বা এরকম তদারকিটা করা আপনি সাপোর্ট করেন কিনা? এটা হচ্ছে কি, আমি যেটা বললাম যে একটা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত, যদি আপনি কি ইউনিভার্সিটি বলে ফেলেন এটাকে পাবলিক অর প্রাইভেট, এটা স্বায়ত্তশাসিত, এটা নীতিমালার আন্ডারে যেতে পারে না। তবে ইউজিসি একটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল করছে, সেখানে সেট গাইডলাইন থাকবে। এই গাইডলাইনটি করার পরে হয়তোবা পরিস্থিতি অনেকটা ইমপ্রুভড হবে। আরেকটি হচ্ছে, প্রতিটি ইউনিভার্সিটি গত 5-7 বছর ধরে স্থায়ী ক্যাম্পাস নিয়ে এত বেশি স্ট্রাগল করছে যে আসলে এখানে মুনাফা করার সুযোগ আছে বলে আমি কোনোভাবেই মনে করি না। কারণ এটি ক্যাম্পাস করতে 50 কোটি থেকে 100 কোটি টাকা লাগে। এই টাকাটি সংস্থান করতে অলরেডি লোন নিয়ে আরো 5 বছর লোনের মধ্যে পড়তে হচ্ছে প্রায় প্রতিটি ইউনিভার্সিটিকে। এত কষ্ট করে আপনারা ইউনিভার্সিটি করতেছেন কেন? তারপর 83টা বিশ্ববিদ্যালয়, 83 এবং exactly। আরো ইউনিভার্সিটি pipeline সরকার আমাদের আছে। 25টা আছে। এবং ইউনিভার্সিটি মানে পাঁচশো বিশ্ববিদ্যালয় হওয়ার হওয়ার জন্য জন্য উদ্গ্রীব দৌড়ঝাঁপ। হয়ে আছে। এবং ইউনিভার্সিটি অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট দৌড়ঝাঁপ চলছে, এবং ইউনিভার্সিটি অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চরিত্র তদবির, এগুলি এটি সত্য, কিন্তু মানে মজাটা কি? মজাটি হচ্ছে এটি সম্ভাবনাটা অপরিসীম। এই যেটি বললাম যে অনেক বেশি ছাত্র এখনো লেফট ওভার থেকে যাচ্ছে। আপনি চাইলে একটা ইউনিভার্সিটিকে হার্ভার্ড পর্যন্ত নিতে পারবেন, সেই সম্ভাবনা বাংলাদেশেই আছে। আপনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করতে পারবেন, বিদেশ থেকে ছাত্র আনতে পারবেন, দেশের ছাত্র পড়াতে পারবেন। হ্যাঁ, আপনি প্রফিট নিতে পারবেন না, বাট আইনে আপনার অনেক বেতন নিতে কোনো বাধা এখন পর্যন্ত নাই। পারিবারিক প্রতিষ্ঠানের কথা বলেন, আইনে এটা কোনো বাধা এখন পর্যন্ত নাই। পারিবারিক প্রতিষ্ঠান হতে পারে আইনে। সো সেদিক থেকে অবশ্যই এটা একটা লুক্রেটিভ। আমি মনে করি যে সবকিছুর পরও এক ধরনের আশাবাদ কিন্তু আমাদের আছে। যেমন আজকেই তো এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ যে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে তাকে পরিবেশ, এই যে পলিসি, এই যে সরকারের যে পলিসিগুলো যে ওয়ার্ল্ড ওয়াইড অথবা ইন্টারন্যাশনাল ফোরামে যে স্বীকৃত হচ্ছে, এটাই কিন্তু আমাদের জন্য একটা সুখবর। যে আজকে এই যেমন পাবলিক সে কি বলে ইংলিশ মিডিয়াম স্কুলের একজন অভিভাবক, সে আপনাকে যেটি লিখেছেন যে ভ্যাটের ব্যাপারটা, আসলে আমরা সমাজে সার্ভিস চাবো অথবা সরকারের কাছ থেকে আমরা ভালো একটা রাষ্ট্র কাঠামো চাবো, কিন্তু আমরা কি ভ্যাট দেবো না অথবা ট্যাক্স দেবো না? মানে প্রশ্নটি এরকম যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে গেলে কেন ভ্যাট দিতে হবে? মানে আমরা কি ধরেই নিচ্ছি যে ইংলিশ মিডিয়াম? আসলে আজকে এই বিষয়ে ওইভাবে আলোচনা করা না, প্রসঙ্গটি আসছে হচ্ছে এরকম করে যে যেহেতু একটা আন্দোলন করে একটা বিষয় সুরাহা করা হয়েছে, আমরা কি ধরেই না? এখন যদি যে সব বিষয়গুলো স্বীকৃত, তারা মেনে নিয়েছে সমাজ, সেখানেও যদি আমরা আবার নতুন করে হাত দিই, তাহলে তো অনেক বড় সংকট হবে। তারপর আমি বলি যে শেষ সময় আমরা বলি যে আজকে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তাদের
দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছে এবং খুব অহিংসভাবে তারা আন্দোলন করেছে এবং সরকার তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে। এটি একটি আমি মনে করি যারা হিংসাত্মক আন্দোলন করেছে অথবা পেট্রোল বোমা রাজনীতি করেছে, মানুষ হত্যা করেছে, তাদের জন্য একটি লেসন। এবং আজকে এই যে অনেকেই বলেন যে স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা হচ্ছে না, সব কথাবার্তা কিন্তু যে 0 পয়েন্টে হতে হবে অথবা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হতে হবে তা কিন্তু না। আমরাও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বিভিন্ন সময় আমরা কথাবার্তা বলি, কিন্তু শিক্ষকদের নিয়ে কিন্তু কথাবার্তা চলছে অথবা কথাবার্তা যে হবে এবং আপনি নিশ্চয়ই দুই একদিনের মধ্যে সেটার জন্য আমাদের অনেক মূল্য চুকাতে হচ্ছে। এই দেরির জন্য এই দেরিটা আমাদের জন্য একটু মূল্যবান হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটি আসলে এখানে আলোচনা হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ, আজকে তখন 50 লক্ষ মানে যেমন 50,000 কোটি টাকা বাজেট ছিল যে সময়, তখনকার শিক্ষাক্ষেত্রে বাজেট সবচাইতে শিক্ষাক্ষেত্রে বেশি ছিল। আজকে প্রায় 3 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে প্রপোর্শনালি গাণিতিকভাবে কিন্তু বিষয়টি বিশ্লেষণ করলে হচ্ছে কিন্তু সার্ভিস কিন্তু তার অতীতের যে কোনো সময়ের চেয়ে এই শিক্ষা ক্ষেত্রে আমাদের তো বাজেট বাড়তেছে, আমাদের কারণ আমাদের মানুষও বাড়তেছে। আমি জানি না অ্যাডভোকেট আফজাল আপনি এই বিষয়টি আবার নতুন করে দেখবেন কিনা, আমাদের সময় আসলে শেষ। চলবে না। অ্যাডভোকেট আফজাল আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মোশাররফ ভাই আপনাকে, ধন্যবাদ রতন ভাই এবং ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনাকেও। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।